শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস এস ব্লক চ্যাপ্টার, টোটাল চ্যাপ্টার একটা ভিডিওর মধ্যে 11 ফার্স্ট সেমিস্টারের, এটাই লাস্ট চ্যাপ্টার, মানে ক্লাস ওয়াইজ। এবারে আমরা প্র্যাকটিসে যাব। তো যাই হোক, তোমরা সবাই ভিডিও দেখছো, আমার খুব ভালো লাগছে, কিন্তু ভিডিও দেখে ভালো লাগলে লাইকটা কেন করছো না, এটাই তো ভাবছি আমি। তো একটু লাইক করো, তবে তো আমি একটু বেশি ভালো লাগবে, তবে তো আরো বেশি ভালো ভালো ভিডিও শেয়ার করবো। তো এর পরে ভিডিও কি নিয়ে আসবো? শুধু কোশ্চেন অ্যান্সার, একদম সাজেশন কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? পরের দিন থেকে। এবার কেউ বলতে পারো স্যার সিলেবাস তো সব শেষ হয়ে গেছে, খুব ভালো কথা। একটা দেখবে গ্যাসিয়াস স্টেট বলে যে চ্যাপ্টারটা আছে, ওটাই কিন্তু সেমিস্টারে 1 নম্বর থেকে 2 নম্বর পড়ে। সেটাও আমরা বাদ দেবো না, আমরা কোশ্চেন অ্যান্সারে ঢুকে যাচ্ছি। কোশ্চেন অ্যান্সার যখন ওই চ্যাপ্টারটার আলোচনা করব, তখন কিন্তু থিওরির সাথে সাথে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে নেবো। আমরা চ্যাপ্টারটাও হবে, কোশ্চেন অ্যান্সার হবে, একসাথে করে নেবো, ঠিক আছে? কোনো চাপ নেই। আজকের ভিডিওর পর থেকে এবারে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, ভালো করে চ্যানেলে ফোকাস রাখো, ক্লাস দেখো। এস ব্লক চ্যাপ্টারটা একটা ক্লাসের মধ্যেই, একটা ক্লাস জাস্ট একটা ভিডিওর মধ্যে পুরো চ্যাপ্টারটা ভালো করে কিন্তু করতে হবে। তো প্রথম আমরা যেটা বলবো, এস ব্লক মানে তোমরা সবাই জানো গ্রুপ 1 আর গ্রুপ 2, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মানে অ্যালকালি মেটাল, অ্যালকালাইন আর্থ মেটাল, এই তো এলিমেন্ট গুলো আছে। এস ব্লক পিরিয়ডিক টেবিলের বাইরে নয়, তার মানে যা পড়া পিরিয়ডিক টেবিলেরই পড়া। পিরিয়ডিক টেবিলটা ভালো করে পড়ে নাও, দেখবে ম্যাক্সিমামটা হয়ে গেছে। যদি পিরিয়ডিক টেবিলের বাইরে কিছু পড়তে হয়, সেটা নিয়েই কনসেপ্ট আজকের আলোচনা, ঠিক আছে? তো প্রথমে একটা কথা বলি, তাও পিরিয়ডিক টেবিলের কনসেপ্টই হবে সবকিছু। এই যে গ্রুপ 1 গ্রুপ 2 এলিমেন্ট গুলো, এরা কেউই নেচারে ফ্রি ফর্মে থাকে না, মুক্ত অবস্থায় কেউ থাকে না, ফ্রি ফর্মে কেউ থাকে না। কেন? কম্পাউন্ড, যৌগ রূপে থাকে। তার কারণ এরা মারাত্মক ইলেকট্রোপজিটিভ, তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। এরা আনস্টেবল, কারণ লাস্ট সেলে একটা বা দুটো ইলেকট্রন আছে। লাস্ট সেলে একটা বা দুটো ইলেকট্রন আছে মানে ছেড়ে দিলে তবে ওরা স্টেবিলিটি পায়, ওরা এমনি আনস্টেবল। তারপরে আরো দুটো কারণ আছে। পিরিয়ডের লেফট টু রাইট আমরা জানি কি অ্যাটমিক সাইজ ছোট হয়, তাহলে এরা সব থেকে লেফট সাইডে আছে, মানে এদের অ্যাটমিক সাইজ বড় সাইজ। এদের আয়নন এনথালপি লো, কেন না সহজে ইলেকট্রন ছাড়তে চায় বলে। এই কটা কারণ। কি বললাম? আয়নন বিভব কম, মানে আয়নাইজেশন এনথালপি লো, পরমাণুর আকার বড়, মানে অ্যাটমিক সাইজ বিগ, আনস্টেবল, আর কি বললাম? ইলেকট্রোপজিটিভ। তার জন্য এরা সবসময় ইলেকট্রন ছেড়ে দিতে চায়, আর ইলেকট্রন ছেড়ে দিতে চায় বলে ছেড়ে দিলেই প্লাস হবে, সঙ্গে সঙ্গে আর একটা অ্যানায়ন আসবে, এসে জুড়ে গিয়ে কম্পাউন্ড হবে। ওই জন্য এরা কম্পাউন্ড ফর্মে থাকে। সেই জন্য দেখো, তুমি কিন্তু সিঙ্গেল সোডিয়ামকে হাতে রাখতে পারবে না। তুমি যদি হাতে চেপে এরকম রেখে দাও, দেখবে ঘরের মধ্যে দিয়ে অক্সিজেন ঢুকে গিয়ে সোডিয়াম অক্সাইড হয়ে গেছে, জল মানে ময়েশ্চার ঢুকে গিয়ে সোডিয়াম হাইড্রক্সাইড হয়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড ঢুকে গিয়ে সোডিয়াম কার্বনেট হয়ে গেছে। ওই জন্য অ্যালকালি মেটাল অনেকদিন রেখে দিলে ওর ওপরে একটা কার্বনেটের লেয়ার পড়ে যায়, আর অ্যালকালাইন আর্থ মেটাল রেখে দিলে, যদি মানে ফ্রি ফর্মে রেখে দাও, অক্সাইডের লেয়ার পড়ে যায়। সেই জন্য ওদের উজ্জ্বল ভাবটা নষ্ট হয়ে যায় কিছুদিন পরে, যেটা হচ্ছে তোমার লসেস গ্লসিনেস, গ্লসিনেসটা নষ্ট হয়ে যায়। তাহলে প্রিজার্ভ করবো কি করে? যদি মেটাল ফর্মে, মানে কম্পাউন্ড রূপে তো প্রকৃতিতে ওরা যৌগ রূপে থাকে, নেচারে ওরা কম্পাউন্ড ফর্মে থাকে, কিন্তু মৌল রূপে তো তৈরি করা যায়। তৈরি করলেও তাদেরকে প্রিজার্ভেশন করা খুব টাফ। প্রিজার্ভেশন করবে কি করে? এয়ার এর সঙ্গে রিয়াকশন করবে, ময়েশ্চারের সঙ্গে রিয়াকশন করছে, ওই জন্য ওদেরকে প্রিজার্ভ করা হয়, কেরোসিন, পেট্রোল এইসবে প্রিজার্ভ করা হয়, ঠিক আছে? কিন্তু একটা ব্যাপার আছে, ব্যাকেটে যেগুলো লিভ একটা এক্সেপশনাল কেস। লিথিয়াম আবার এত হালকা, কেরোসিনে ভেসে ওঠে, তো ভেসে উঠলে কি হবে? আবার এয়ার এর সঙ্গে রিয়াকশন করবে, তাই জন্য লিথিয়ামকে কিন্তু মোমে জড়িয়ে মুড়ে রাখা হয়, বুঝে গেল? তো এই ব্যাপার। এবার বলছে দেখো, জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার +1 +2, এরা সবাই +1 হতে চায় যৌগের মধ্যে, এরা সবাই +2 হতে চায়, কারণ সোডিয়ামের লাস্ট সেল ইলেকট্রন একটা, ছেড়ে দিলেই +1, আর এদের লাস্ট সেল ইলেকট্রন দুটো, ছেড়ে দিলেই +2 হবে কম্পাউন্ডের মধ্যে। কিন্তু মৌল অবস্থায় কিন্তু সবার জারণ সংখ্যা 0, মানে এলিমেন্ট অবস্থায় এরো 0 এরো 0, যৌগের রূপে A+1 A+2। যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ধরো সোডিয়ামের মৌল মানে এলিমেন্ট Na, কিন্তু যে অ্যালকালি মেটালের কম্পাউন্ড যদি যৌগ বলো NaCl, এর যদি বলো মৌল এলিমেন্ট ম্যাগনেসিয়াম, যদি বলো এর কম্পাউন্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইড। পার্থক্যটা দেখো,
শুধু Na মানে NaCl মানে কিন্তু এখানে Na প্লাস হয়ে আছে, Mg মানে তো Mg ঠিকই আছে, MgCl2 মানে এখানে Mg2 প্লাস হয়ে আছে, মানে এর অক্সিডেশন নাম্বার +2, এর অক্সিডেশন নাম্বার +1। এখানে কিন্তু যেহেতু মেটাল ফর্মে আছে, এটা জিরো অক্সিডেশন নাম্বার, এও জিরো অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, এবার সবার ইলেকট্রন কনফিগারেশন করো। অ্যালকালি মেটালের কম্পাউন্ড, অ্যালকালাইন আর্থ মেটালের কম্পাউন্ড, মানে ক্ষার ধাতুর যৌগ, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর যৌগ, সবার এই মেটালগুলোর ইলেকট্রন কনফিগারেশন করো। সোডিয়ামের করো সোডিয়াম প্লাসের করো, এমজির করো Mg2 প্লাসের করো। দেখবে একমাত্র অযুগ্ম ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন একমাত্র এতে আছে, বাকি কারণ নেই। ওই জন্য একমাত্র অ্যালকালি মেটালই হচ্ছে প্যারাম্যাগনেটিক, চৌম্বক ধর্ম, ম্যাগনেটিক প্রপার্টি হচ্ছে প্যারাম্যাগনেটিক, একমাত্র অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটালের কম্পাউন্ডও হবে না, দেখিয়ে দিচ্ছি। দেখো সোডিয়াম, দেখো 11 তো 1s2 2s2 2p6 3s1, এই দেখো অযুগ্ম ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন। কিন্তু NaCl এর মধ্যে তো Na তো প্লাস হয়ে যাচ্ছে, যেই প্লাস মানে একটা ছেড়ে দিচ্ছে, 1s2 2s2 2p6 হয়ে যাচ্ছে, এর মধ্যে কোন অযুগ্ম বা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? তাহলে কিন্তু ডায়াম্যাগনেটিক হবে। এরা সবাই ডায়াম্যাগনেটিক, এ শুধু প্যারাম্যাগনেটিক। বুঝে গেছে? নেক্সট টপিক দেখো কি লেখা আছে, ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক, ফটো দিলে ইলেকট্রিক পাবে। ফটো মানে কি? ফটো মানে আলো, আলো ফেললে ইলেকট্রিক পাবে। সোলার সিস্টেম গুলো কি হচ্ছে, সূর্যের আলো পাচ্ছে বলেই তো ইলেকট্রিক আসছে। অ্যাকচুয়ালি দেখো, অ্যালকালি মেটাল বা অ্যালকালাইন আর্থ মেটাল যাই হোক না কেন, সেখানে যদি ঠিকঠাক ভাবে লাইট ফেলা যায়, লাইট তো একটা এনার্জি। আয়নন বিভব তোমরা কি পড়েছো? আয়নাইজেশন পোটেনশিয়াল মানে কি? যে একটা পরমাণু তার লাস্ট কক্ষ থেকে ইলেকট্রনকে বের করতে যে শক্তি প্রয়োগ করতে হয়, কোন একটা অ্যাটমের লাস্ট সেলের ইলেকট্রনকে রিমুভ করার জন্য যে মিনিমাম এনার্জি সাপ্লাই করতে হয়, দ্যাট ইজ আয়নাইজেশন পোটেনশিয়াল। তাহলে এনার্জি দিলে সে ইলেকট্রন রিলিজ করবে। এবার একটা কথা বল, এমনি অ্যালকালি মেটাল অ্যালকালি আর্থ মেটাল সাইজে বড় বলে ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশনটা কম, সহজে ইলেকট্রন বের করে দিতে চায়, তাই তো? তো ইলেকট্রন বের করতে গেলে তো মিনিমাম এনার্জি দিতে হবে। ওই এনার্জিটাই যদি আলো দাও, তাহলে ইলেকট্রন বেরোবে। ইলেকট্রন যদি বাইরে বের করে নিয়ে আসতে পারো, তাহলে সেই ইলেকট্রনটাকে যদি ফ্লো করাও, কারেন্ট পাবে কি পাবে না বলো? ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার উল্টো দিক দিয়ে কারেন্ট পাওয়া যায়, তাহলে কারেন্ট পাচ্ছ। এইভাবে ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা পেতে পারি। কি কারণ? তার মানে ওই একই কারণ, এদের আয়নন বিভব কম, এদের পরমাণুর আকার বড়, এরা হচ্ছে সক্রিয় ধাতু, এই ব্যাপার যেটা এখানে যেটা বললাম, একই কনসেপ্টের জন্য এরা কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট দেখায়। তবে মনে রাখবে, লিথিয়াম কোনো ফটো ইলেকট্রিক এফেক্ট দেখায় না, কারণ ওর তুলনামূলক একটু হলেও সাইজটা ছোট, ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশনটা হাই, তার জন্য ইলেকট্রনকে রিমুভ করাটা টাফ। বুঝে গেল ব্যাপারটা? নেক্সট টপিকে আসছি, ফ্লেম টেস্ট, শিখা পরীক্ষা, যেটা তোমাদের প্র্যাকটিক্যালে থাকে। দেখবে, দেখো আমি যদি তোমার সোডিয়াম ক্লোরাইড দিই, দেখবে সাদা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সাদা, ক্যালসিয়াম ক্লোরাইড সাদা, বেরিয়াম ক্লোরাইড সাদা। তাহলে ওদেরকে আলাদা করে তুমি মানে আইডেন্টিফাই করবে কি করে? এখন প্ল্যাটিনাম তার নেবে, নিয়ে একটুখানি বেরিয়াম ক্লোরাইড তোলো আর একটুখানি ক্যালসিয়াম ক্লোরাইড তোলো, আলাদা আলাদা তারে তুলে একটা বার্নারের আগুনে ধরো, ধরলে দেখবে বেরিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা গ্রিন কালার দেখতে পাবে, আর ক্যালসিয়াম ক্লোরাইড যেটা আছে সেটা দেখবে রেড কালার দেখতে পাবে। কালার আলাদা দেখে তুমি বুঝতে পারবে কোনটা বেরিয়াম ক্লোরাইড আর কোনটা রেডিয়াম ক্লোরাইড। সবকটা কম্পাউন্ডের মানে অ্যালকালি মেটাল আর অ্যালকালাইন আর্থ মেটালের সব কজনের কালার গুলো কিন্তু বই থেকে মুখস্থ করে নেবে, কার কোন কালার শো করে। কিন্তু কালারটা শো করছে কেন? ইলেকট্রন যেখানে থাকে, ধরো এই সেলে ইলেকট্রন আছে, এখন ব্যাপার হচ্ছে যে দেখো সবার অ্যাটমিক সাইজ কিন্তু সেম নয়। সবার কি অ্যাটমিক সাইজ সেম? ধরো একটা ছোট সাইজের অ্যাটম, একটা বড় সাইজের অ্যাটম। আচ্ছা বলো তো, এর ইলেকট্রনকে আমি পরের সেলে নিয়ে যেতে চাইছি, এর ইলেকট্রনকে পরের সেলে নিয়ে যেতে চাইছি, কোনখানে বেশি এনার্জি লাগবে? অবশ্যই এখানে। ইলেকট্রন প্রোটন অ্যাট্রাকশন হাই মানে কি? পরের সেলে নিয়ে যেতে গেলে, মানে পরের কক্ষে নিয়ে যেতে গেলে বেশি এনার্জি লাগবে। এর কিন্তু অতটা অ্যাট্রাকশন নেই বলে সহজে পরের কক্ষে নিয়ে যেতে চলে যেতে পারে। তাহলে বলো, সব অ্যাটম ইলেকট্রন পরের সেলে যাওয়ার জন্য একই এনার্জি লাগছে না। তাহলে লাইটের, সাদা আলোর মধ্যে যে সাতটা রং আমরা জানি, বেনি আসহ কলা, ভায়োলেট, লাস্টে রেড। তাহলে ফার্স্টে বেগুনি মানে ভায়োলেট, আর লাস্টে লাল মানে রেড। তোমরা জানো নিশ্চয়ই সব থেকে এনার্জি কম হচ্ছে লাল, রেডের, আর সব থেকে এনার্জি বেশি হচ্ছে ভায়োলেটের। তাহলে আমাকে একটা কথা বলো,
এ ইলেকট্রন পরের সেলে যেতে গেলে যে কালার অ্যাবজর্ব করবে, এ কি সেই কালার অ্যাবজর্ব করবে? দুজনের ক্ষেত্রে এনার্জি আলাদা লাগবে। কেন? অ্যাটমিক সাইজ আলাদা হবে। তাহলে দুজন যদি আলাদা কালার অ্যাবজর্ব করে, তোমরা কি জানো যে কালার যে অ্যাবজর্ব করে তার পরিপূরক বর্ণ অর্থাৎ কমপ্লিমেন্ট কালারটা সে বিকিরণ করে, সেটাকে তখন সেই কালারটা দেখি। তাহলে এ নিশ্চয়ই একরকম কালার ছাড়বে, এ একরকম কালার ছাড়বে, দুজনকে আলাদা আলাদা কালার দেবে, ওই জন্য আলাদা আলাদা কালার হচ্ছে, কালারগুলো মস্ত রাখবে। ঠিক আছে? তো এইভাবে বর্ণগুলো আসছে। দেখ, ফ্লেম টেস্ট বললাম, মনে রাখবে বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের সাইজটা ছোট বলে এরা ফ্লেম টেস্ট কালার শো করে না। এইগুলি একটু মনে রাখতে হবে, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। ঠিক আছে? এক্সেপশন গুলো এই ব্যাকেটে লিখেছি সব। নেক্সট টপিকে আসছি। দেখো, অক্সিজেনে উত্তপ্ত, হিটিং উইথ অক্সিজেন। দেখো, লিথিয়ামকে অক্সিজেন হিট করলে বলছে মনোক্সাইড পাওয়া যায়, সোডিয়ামকে হিট করলে পারক্সাইড, পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়ামকে হিট করলে বলছে সুপার অক্সাইড পাওয়া যায়। এদিকে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামকে মনোক্সাইড পাওয়া যায়, স্ট্রনসিয়াম বেরিয়াম বলছে পারক্সাইড পাওয়া যায়। মনোক্সাইড, পারক্সাইড, সুপার অক্সাইডটা কি? মনোক্সাইড হচ্ছে O2 মাইনাস, পারক্সাইড হচ্ছে O2 মাইনাস, সুপার অক্সাইড হচ্ছে O2 মাইনাস। মুখস্থ রাখবে কে কোনটা ফর্ম করলো। সংকেত যদি তুমি বলো, যদি তোমাকে বলে, সাপোজ আমাকে বললো পারক্সাইড তো বেরিয়াম করে, ঠিক আছে, তুমি মুখস্থ রাখলে খুব ভালো কথা। এবার ফর্মুলা লিখতে পারছো, তোমায় বলো বেরিয়াম পারক্সাইডের ফর্মুলা কি? দেখো, বেরিয়াম বিএ এর কত ভ্যালেন্সি? 2। পারক্সাইড কই? এই তো এটা। O2 এর কত? 2। O2 তার ভ্যালেন্সি কত? 2। তাহলে এ একটা নেবে, এ একটা নেবে, তাহলে BA2 O2 2, এই 2 2 কেটে গেল, ফর্মুলা হলো BaO2, দ্যাট ইজ বেরিয়াম পারক্সাইডের ফর্মুলা। যদি কথা খাতিরে বলে, বলো বেরিলিয়াম মনোক্সাইড, ফর্মুলা লেখো বেরিলিয়াম মনোক্সাইড, বেরিলিয়ামের 2, মনোক্সাইড মানে ও এর, এই ও এর কত? 2, এর নিল, এর নিল, তাহলে B2O2, 2 2 কেটে গেল, BO বেরিলিয়াম মনোক্সাইডের ফর্মুলা। এইভাবে ফর্মুলা বের করা হয়। এবার যদি তুমি বলো স্যার এ কেন বা মনোক্সাইড করবে, পারক্সাইড সুপার অক্সাইড কেন করবে, যদি বলো একটু কনসেপ্ট আমি দিতে পারি, যেটা এদের তিনজনের মধ্যে দেখো, এতে ও আছে, এগুলো O2 আছে, মানে এর সাইজটা ছোট। ছোট সাইজের ক্যাটায়ন ছোট সাইজের অ্যানায়নকে প্রেফার করবে, সেই জন্য লিথিয়ামের সাইজ ছোট বলে ওই জন্য মনোক্সাইড থেকে প্রেফার করে, ওই জন্য মনোক্সাইড ফলো করেছে। এরা এ ছোট বলে। এবার এরা সবাই বড় মোটামুটি, এই দুজনও বড়। এবার এর চার্জ ডেন্সিটি বেশি, দেখো দুটো মাইনাস হয়ে আছে। এদের চার্জ তো সেম সবার, কিন্তু চার্জ ডেন্সিটি সোডিয়ামের বেশি। কেন বলো? এর ছোট সাইজ, এগুলো বড় সাইজ, মানে ওপর থেকে নিচে গেলে তো সাইজটা আরো বড় হয়। তাহলে ছোট সাইজের মধ্যে চার্জ থাকলে তার ডেন্সিটি বেশি, না বড় সাইজের মধ্যে চার্জ থাকলে তার ডেন্সিটি বেশি? আমি যদি একটুখানি বিষ কিনে এনে কাপে গুলে মিশিয়ে কাউকে খাওয়াই, আর একটুখানি বিষ কিনে এনে চৌবাচ্চার জলে গুলে সেইটা থেকে তুলে কাউকে খাই, কি আগে মারা যাবে? কাপে গুলে যেটা খাওয়াচ্ছি, মানে একই পরিমাণ বিষ যদি কাপে নিয়ে রাখি বা ছোট জায়গার মধ্যে, তার ডেন্সিটিটা বেশি হবে। ছোটর মধ্যে প্লাস থাকলে তার ডেন্সিটি বেশি, এগুলোর মধ্যে ডেন্সিটি কম। তাহলে ডেন্সিটি বেশি মানে হাই চার্জ ডেন্সিটি ক্যাটায়ন, হাই চার্জ ডেন্সিটি অ্যানায়নকে প্রেফার করবে, ওই জন্য পারক্সাইড হচ্ছে, আর এরা হচ্ছে সুপার অক্সাইড করছে। এইভাবে জিনিসটা হচ্ছে। নেক্সট দেখো, আমি তোমাদের কেমিক্যাল বন্ডিং পড়ানোর সময় বলেছিলাম, বারবার করে বলে দিয়েছিলাম, এখানে ফেজান্স ল মানে তড়িৎজয়ী যৌগের মধ্যে সমযোজী ধর্ম, কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন আয়নিক কম্পাউন্ড, এটা কিন্তু কেমিক্যাল বন্ডিং এ পড়ানো হচ্ছে না, কারণ আমরা ওটা এস ব্লকে পড়াবো। তো আজকে সেটা চলে এসছে দিন, এস ব্লকে সেটা শিখতে হবে। দেখো, আমরা জানি আয়নিক কম্পাউন্ড মানে একটা প্লাস একটা মাইনাস, কোভ্যালেন্ট মানে জানো এরা ওভারল্যাপ হয়। আয়নিক কম্পাউন্ড তড়িৎজয়ী যৌগে তো ওভারল্যাপ হয় না, কিন্তু কখনো কখনো অ্যানায়নের ইলেকট্রন নিজের নিউক্লিয়াসের থেকে দেখো পরের নিউক্লিয়াস বেশি কাছে চলে আসে, যেটা সাইজে ছোট আর যদি সাইজে বড়, তখন এই ইলেকট্রন এর দিকে ছুটতে চায়, তখন দেখো দুজন ওভারল্যাপ হয়ে গেছে, দ্যাট ইজ কোভ্যালেন্ট ক্যারেক্টার চলে আসছে। এই প্রসেসের নাম হচ্ছে পোলারাইজেশন। ধ্রুবায়ন ফাই দিয়ে এক্সপ্লেন করা হয়। তার মানে কম্পাউন্ড তড়িৎজয়ী আয়নিক, তার মধ্যে সমযোজী ধর্ম কোভ্যালেন্ট ক্যারেক্টার আসছে। কাদের এই ক্যারেক্টারটা বেশি আসবে? যাদের ক্যাটায়ন চার্জ যত বেশি হবে, এই চার্জ অ্যানায়ন চার্জ যত বেশি হবে, অ্যানায়ন সাইজ যত বেশি হবে, আর ক্যাটায়ন সাইজ যত ছোট হবে, এটা দেখো ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক, বাকি সব সমানুপাতিক। এটা ফেজান্স ল। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে, সেখানে আগে জানতে হবে তড়িৎজয়ী যৌগ বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে বল। তড়িৎজয়ী যৌগ, আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড সবসময় কঠিন সলিড ফর্মে থাকতে ভালোবাসে, ওরা বর্ণহীন বা সাদা হতে চায়।
ওদের জলে দাব্যতা ওয়াটার সলিবিলিটি বেশি হয়, ওদের থার্মাল স্টেবিলিটি তাপীয় স্থায়িত্ব বেশি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মেল্টিং পয়েন্ট আর বেশি হয়। শুধু একটা জিনিসই কম হয়, অর্গানিক সলভেন্ট মানে জৈব দ্রাবকে দাব্যতা শুধু কম হয়, বাকি সব বেশি বেশি। এখন কোশ্চেন তোমায় এরকম দেবে জানো তো, বললো কার ওয়াটার সলিবিলিটি বেশি। যখন তোমায় কোশ্চেন দেবে আগে ভাবতে হবে যেটা কমন সেটা নিয়ে ভাববো না। ক্যাটায়ন পার্ট দেখো প্রত্যেকের কমন, অ্যানায়নটা আনকমন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। প্রথমে ভাবো চার্জ, চার্জ তো সেম, চার্জ সেম হলে সাইজ নিয়ে ভাববো, চার্জ সেম তাহলে সাইজ পাবো। আয়ের সাইজ বড় তাহলে অ্যানায়ন সাইজ বড় হলে জানো না কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, তার মানে আয়নিক ক্যারেক্টার বেশি, আর যার আয়নিক ক্যারেক্টার বেশি হবে তার মেল্টিং পয়েন্ট বেশি, ওয়াটার সলিবিলিটি বেশি, সবই বেশি এর। নেক্সট কোশ্চেন, এর আবার দেখো অ্যানায়ন কমন, ক্যাটায়নটা আনকমন, কিন্তু ক্যাটায়নের দেখো এর চার্জ +1 এর চার্জ +2, তাহলে দেখো ক্যাটায়ন চার্জ বেশি হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, মানে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, এর আয়নিক ক্যারেক্টার বেশি, তার মানে তড়িৎ চরিত্র বেশি, মানে কি এর সবকিছু বেশি বেশি, মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, জলে দাব্যতা বেশি, তাপীয় স্থায়িত্ব বেশি। তারপরটা দেখো অ্যানায়ন কমন, ক্যাটায়ন আনকমন, ক্যাটায়ন গুলো লিখেছি, আবার এখানে দেখো ক্যাটায়নের চার্জ গুলো আবার সেম, তাহলে ক্যাটায়ন সাইজের সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে ক্যাটায়ন সাইজ বড় হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কম হবে, মানে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার কম, মানে এর আয়নিক ক্যারেক্টার বেশি, তার মানে এর সবকিছু বেশি বেশি, গলনাঙ্ক বেশি, জলে দাব্যতা বেশি, শুধু জৈব দ্রাবকে দাব্যতাটা কম হবে। বুঝতে পারছো? এরকম ভাবে অপশনাল কোশ্চেন থাকতে পারে। শুধু একটা কথা মাথায় রাখবে, গ্রুপ 2 কার্বনেট আর সালফেট তাদের ওয়াটার সলিবিলিটি মানে জলে দাব্যতা দিয়ে যদি কোশ্চেন আসে সেটা কিন্তু এক্সেপশনাল, ফ্যাজান্স ল খাটবে না। এখানটা অন্যভাবে ভাবতে হবে, কার্বনেট সালফেট, গ্রুপ 2 এর কার্বনেট সালফেট শুধু ওয়াটার সলিবিলিটি দিয়ে, যেমন বেরিলিয়াম সালফেট আর বেরিয়াম সালফেট, ঠিক আছে? এর থেকে Be2+ আসছে, এর থেকে Ba2+ আসছে। এখানটা যেটা ভাবতে হবে, Be2+ ছোট সাইজ, Ba2+ অনেক বড় সাইজ, তাহলে এর চার্জ ডেনসিটি বেশি, এর চার্জ ডেনসিটি কম। এর চার্জ ডেনসিটি বেশি বলে জলের ওই লোন পেয়ার গুলো ওকে বেশি ঘিরে ধরবে, মানে জল প্রচুর একে ঘিরে ধরবে, মানে এর হাইড্রেশন মাত্রা বেশি, হাইড্রেশন মাত্রা বেশি। হাইড্রেশন মাত্রা বেশি মানে অ্যাকচুয়ালি এটা ছোট সাইজ, কিন্তু জল ঘিরে ধরার পর এর সাইজ বড় হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি Be2+ ছোট, বি অ্যাকুয়াস প্লাস আবার সব থেকে বড় হয়ে যায়, 2+ বড়, মানে অ্যাকুয়াস মানে জল ঘিরে ধরার পর এত জল ওকে ঘিরে ধরে। তার মানে বুঝতে পারছো কথাটা? যদি বলা হয় বেরিলিয়ামের এমনি সাইজ ছোট, হাইড্রেটেড, এটা বলে হাইড্রেটেড ব্যাসার্ধ, জল জুড়ে যাওয়ার পর ব্যাসার্ধ বড় হয়ে যায়, রেডিয়াসটা। যাই হোক, এর ওয়াটার এত একে ঘিরে ধরে যার জন্য হাইড্রেশন মাত্রা এত বেশি, মানে এর হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি থেকেও বেশি হয়ে যায়, ওই জন্য এটা ওয়াটার সলিউবল, আর এ হচ্ছে ওয়াটার ইনসলিউবল, মানে জলে অদাব্য। যে কোনো দেখো লিথিয়ামের যদি বল, লিথিয়াম একদম উপরে আছে, লিথিয়াম প্লাস এর চার্জ ডেনসিটি বেশি, জলকে প্রচুর ঘিরে ধরে, ওই জন্য লিথিয়াম বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রেটেড ফর্মে থাকে, শোধক অবস্থায় থাকে, মানে জল ঘিরে ধরে থাকে, ঠিক আছে? একটু নিজেরা করে নেবে, হাইড্রোজেন জ্বালানি হিসাবে, ফুয়েল হিসাবে কাজ, কি ব্যবহার, সুবিধা অসুবিধা, সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইউজ গুলো, বিশেষত বায়োলজিক্যাল ইউজ, বডি ফাংশনে কি ইউজ আছে সেগুলো একটু পড়তে হবে তোমাকে। নেক্সট টপিক, হাইড্রাইড। হাইড্রাইড মূলত 3টে ক্যাটাগরি, আয়নিক, কোভ্যালেন্ট, মেটালিক। গ্রুপ 1, 2 হচ্ছে আয়নিক করবে, পি ব্লক 13 থেকে 17 হচ্ছে সমযোজী কোভ্যালেন্ট করবে, আর ডি ব্লক আর এ ব্লক হচ্ছে মেটালিক করে। তবে ডি ব্লকের দেখো 7 আর 9 করে না, ওই জন্য এটাকে হাইড্রাইড গ্যাপ বলে, ঠিক আছে? একটা কথা বলি, এইটা যেটা করছে গ্রুপ 1 গ্রুপ 2 বেশিরভাগ সব মেটাল, তো তা মেটাল নন মেটালের সাথে বন্ড হলে এমনিতে আয়নিক বন্ড হয়, যেমন এইগুলো আয়নিক বন্ড হয়েছে, তো এমনি আয়নীয় হবে। ব্যতিক্রম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, এরা কিন্তু সমযোজী করে, মানে কোভ্যালেন্ট করে, ব্যতিক্রম গুলো ব্যাকেটে রেখেছি। হ্যাঁ, এরা তার মানে আয়নিক বন্ড করছে। হাইড্রাইড, NH, হাইড্রাইড মানে এইচ আছে, বুঝতে পারছো? ক্যালসিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড। কোভ্যালেন্ট বা সমযোজী 13 থেকে 17। এবার একটা কথা বলি, 13 থেকে 17 মধ্যে 13 নম্বর গ্রুপে B3, এর দেখো 6টা ইলেকট্রন, ইলেকট্রন ঘাটতি, ইলেকট্রন ক্রাইসিস। মিথেনের পুরো ইলেকট্রন ফুলফিল হয়ে গেছে যথাযথ, অ্যামোনিয়ারও যথাযথ, কিন্তু ইলেকট্রন এক্সট্রা লোন পেয়ার আছে বলে এটাকে সমৃদ্ধ বা রিচ কম্পাউন্ড বলছি। তার মানে এর মধ্যে আবার 13 গ্রুপটাকে আমরা বলছি ঘাটতি, মানে ক্রাইসিস, 14 নম্বর গ্রুপটাকে বলছি ফুলফিল, আর 15 থেকে 17 নম্বর গ্রুপটাকে আমরা বলবো ইলেকট্রন রিচ কম্পাউন্ড, ইলেকট্রন সমৃদ্ধ, ঠিক আছে? এইখানে একটা কথা বলি, এখানে কোভ্যালেন্ট বন্ড হচ্ছে, এখানে আয়নিক বন্ড হচ্ছে, এখানে কোন বন্ড হয়? এখানে অ্যাকচুয়ালি কোনো বন্ড হয় না,
এখানে মেটালিক যে কেলাস, এই মেটালের যে মেটালগুলো বসে থাকে এই মাঝখানের ফাঁকা জায়গাগুলোকে বলে ইন্টারস্টিসিয়াল পজিশন, যেখানে এই হাইড্রোজেন গুলো ঢুকে যায় ভিতরে ঢুকে ইন্টারস্টিসিয়াল হাইড্রাইড তৈরি করে। আর এই কম্পাউন্ড গুলো একটু ফ্র্যাকশন কম্পাউন্ড হয়, বার্থালাডিক কম্পাউন্ড এরকম হবে, যেটা H1.3। ঠিক আছে, তো নেক্সট হাইড্রোজেন পারঅক্সাইড, এটা লাস্ট টপিক অ্যাকচুয়ালি। হাইড্রোজেন পারঅক্সাইড দেখো H2O2 তোমরা জানো, প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট, যেটা বেরিয়াম পারঅক্সাইডের জলীয় লেই পেস্ট সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করানো হয়, অবশ্যই ডাইলুট লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, লো টেম্পারেচার করে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করা হয়। 30% হাইড্রোজেন পারঅক্সাইডকে আমরা বলি মার্কের পারহাইড্রল। কিন্তু এই যে রিঅ্যাকশনটার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেন লো টেম্পারেচার, কেন ডাইলুট, কেন পেস্ট, কেন এটা এতে ঢালা হয়, এটা এতে ঢালা হয় না কেন? তার কারণ H2O2 ইজ ভেরি ভেরি আনস্টেবল, যেটা ভেঙে গিয়ে জল প্লাস অক্সিজেন তৈরি করে। আর তার জন্য এই H2O2 বিয়োজন ডিকম্পোজিশনটাকে আটকানোর জন্য যাতে টেম্পারেচার হাই না হয় সেটা লক্ষ্য রাখতে হবে, আর যাতে না পরিবেশটা ক্ষারীয় হয়, মানে অ্যালকালাইন এনভায়রনমেন্ট যাতে না হয় সেটা দেখতে হবে। তাই জন্য ডাইলুট নেওয়া হয়, কনসেন্ট্রেট নিলেই হাই টেম্পারেচারে ভেঙে যাবে H2O2, লো টেম্পারেচার ওই জন্যই নেওয়া হয়, হাই টেম্পারেচার হলে ভেঙে যাবে। জলীয় লেই ওই জন্যই নেওয়া হয়, যদি অনার্দ্র অ্যানহাইড্রাস হয় তাহলে হাই টেম্পারেচারে ভেঙে যাবে। এটা এর মধ্যে কেন ঢালা হয়? অ্যাসিডের মধ্যে ঢাললে এনভায়রনমেন্টে অ্যাসিড থাকছে, ভাঙবে না। এটা যদি এর মধ্যে ঢালা হয় অ্যালকালাইন এনভায়রনমেন্ট হয়ে গিয়ে ভেঙে যেতে পারে। বুঝে গেল ব্যাপারটা? তো এইসব ব্যাপার, এর স্ট্রাকচার হচ্ছে ওপেন বুক স্ট্রাকচার, মানে খোলা বইয়ের মতো দেখতে। H2O2 ইউজ নিজে করে নিতে পারবে। প্রপার্টিজ গুলোর মধ্যে যেটা বলা, দেখো হাইড্রোজেন পারঅক্সাইডে এই যে দুটো H থাকার জন্য এর দু রকম ভাবে H2O2 ভেঙে মাঝে মাঝে একটা H প্লাস ছাড়তে পারে, HO2 মাইনাস করে, আবার দুটো H প্লাস ছেড়ে দুটো O2 করতে পারে। ঠিক আছে, এই যে ক্যারেক্টারিস্টিক্স এর জন্য একটা H প্লাস ছাড়তে পারে, দুটো H প্লাস ছাড়তে পারে, ওই জন্য দু ধরনের লবণ তৈরি করে, টু টাইপ অফ সল্ট। ওই জন্য এই ধর্মটাকে বলা হয় পারঅক্সিডাইজিং প্রপার্টি। আর হাইড্রোজেন পারঅক্সাইড অ্যাকচুয়ালি হাফ O2 মানে অ্যাকচুয়ালি O, ন্যাসেন্ট অক্সিজেন, জার্মান অক্সিজেন। যারা এই অক্সিজেন তৈরি করতে পারে, জার্মান অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেন, তারা কিন্তু যে কোনো কম্পাউন্ডকে জারণ মানে অক্সিডেশনের মাধ্যমে বিরঞ্জন, ব্লিচিং করতে পারে। মানে চুলের কালো কালার তুমি যদি সাদা করতে চাও, হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দেবে, ব্লিচিং হবে। এর বিরঞ্জন ধর্মটা রয়েছে। যেটা ভালো উদাহরণ দিতে পারি, এয়ার মানে এমনি ধরো অয়েল পেন্ট হয় না, তাতে দেখবে লেড থাকে বলে, লেড কার্বনেট, লেড সালফেট, যার জন্য হোয়াইট থাকে। এবার বায়ুতে হাইড্রোজেন সালফাইড রিঅ্যাকশন করে লেড সালফাইড হয়ে যায়, কালো হয়ে যায়। আবার তুমি হাইড্রোজেন পারঅক্সাইড দেবে, দিলে আবার ওটা সাদা রং ফিরে পায়, তাই না? এই ব্যাপারগুলো আছে। ব্লিচিং প্রপার্টি বললাম। আর একটা কথা, হাইড্রোজেন পারঅক্সাইড দেখো যেমন O2 তৈরি করতে পারে, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে জলও তৈরি হতে পারে। তার মানে দেখো H2O2 তে O এর অক্সিডেশন নাম্বার -1, O2 তে 0, H2O2 তে O এর অক্সিডেশন নাম্বার -1, H2O তে O এর -2। তার মানে এর অক্সিডেশন নাম্বার দেখো বাড়তেও পারে আবার কমতেও পারে। হাইড্রোজেন পারঅক্সাইড এমন একটা কম্পাউন্ড যার জারণ সংখ্যা বাড়াতেও পারে আবার কমাতেও পারে, তাই জন্য জারণও হয় বিজারণও হয়। ওই জন্য জারণ ধর্ম বিজারণ ধর্ম দুটোই রয়েছে। একটা জারণ মানে যে কোনো কম্পাউন্ডে মানে বুঝতে হবে H2O2 তে যদি O2 হয় মানে ওর কি হচ্ছে, জারণ হচ্ছে, নিজের জারণ মানে বিজারণ ধর্ম। আর H2O2 থেকে যদি কোনোদিন জল তৈরি হয় তাহলে নিজের বিজারণ হচ্ছে, মানে এটা জারণ ধর্ম। বুঝে গেল? দু ধরনের প্রপার্টিজও রয়েছে। ঠিক আছে, তো এটা তো বোঝালাম। তো নেক্সট মানে পুরোটাই শেষ হয়ে গেল, তাই না? দা বেস ব্লকে এই ব্যাপারগুলো আছে। বাকি যেসবগুলো আছে অ্যাটমিক সাইজ বলো, আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি, সব পিরিয়ডিক টেবিলে পাবে। টোটাল এস ব্লকে এই পড়া আছে, এইগুলো পড়লেই কিন্তু পুরো সব পাবে, কোনো অসুবিধা নেই। অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো। এত পড়াশোনার পর কিন্তু এই একটা মাসটা খুব জরুরি, তাও নেই হাতে অতটা টাইম, যেটা সাজেশন, কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ প্যাটার্নে কিভাবে কোশ্চেন করতে হবে সেগুলো নিয়ে একদম পুরো সাজেস্টিভ, কিভাবে অ্যান্সার করতে হয় সেই টেকনিক নিয়ে অবশ্যই পরের ক্লাসে আমরা ফিরে আসছি। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।